Hello everyone, welcome to today's video on one of the most important topics in English grammar, that is subject-verb agreement. Whether you are writing an essay or speaking in a conversation, making sure your subjects and verbs match in number is essential for clear and correct communication. So basically আমরা যখন কথা বলতেছি বা আমরা যখন কোনো কিছু লিখতেছি তখন আমাদের সাবজেক্ট এবং ভার্বের মধ্যে কি করতে হয়, নাম্বারের একটা ম্যাচিং থাকতে হয়, যে কোথায় সিঙ্গুলার কোথায় প্লুরাল ব্যবহার করতে হয়। সেই জিনিসটাই আজকে আমরা জানবো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মধ্যে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো আজকে আমরা শিখে ফেলবো। সো প্রথম যে একদম জেনারেল যে রুলস গুলো আছে, একদম স্বাভাবিক, যেগুলো আমরা সবসময় ব্যবহার করি, যে যদি সিঙ্গুলার নাউন হয় তাহলে আমাদের সিঙ্গুলার ভার্ব হবে, যদি প্লুরাল নাউন হয় তাহলে প্লুরাল ভার্ব হবে, এরকম। এখন পার্সন অনুযায়ী কি ব্যবহার করতে হয়, ফার্স্ট পার্সন যদি সিঙ্গুলার নাম্বার হয় মানে কি আই, তাহলে এম ব্যবহার করতে হয়। ফার্স্ট পার্সন প্লুরাল হইলে আর ব্যবহার করতে হয়। সেকেন্ড পার্সনের জন্য সিঙ্গুলার প্লুরাল সবার জন্যই আর ব্যবহৃত হয় মানে কি ইউ। অ্যান্ড থার্ড পারসন সিঙ্গুলার হইলে ইজ এবং থার্ড পারসন প্লুরাল হলে আর। এক্সেপশন কি আছে, তিনটা এক্সেপশন আছে, আমরা শিখবো। ইমপ্রবাবল কন্ডিশন, যে কন্ডিশন কখনো হওয়ার চান্স নাই। ইফ আই ওয়ার এ বার্ড, দেখেন আমি তো কখনো পাখি হইতে পারবো না। সো এই যে এটা হচ্ছে একটা ইমপ্রবাবল কন্ডিশন, যখন ইমপ্রবাবল কন্ডিশন হয় তখন সবসময় ওয়্যার বসে, সেখানে কোনো ওয়াজ বসে না। দেখেন আই ওয়্যার এ বার্ড। অ্যাজ ইফ অ্যাজ দো, এই দুইটা জিনিস থাকলে আমাদের ওয়্যার বসে, এখানে ইরেসপেক্টিভ অফ নাম্বার, যে এখানে সিঙ্গুলার আর প্লুরাল দেখার দরকার নেই, এখানে আমাদের বসাতে হবে কি ওয়্যার। এবং আনফুলফিলড উইশ, যে উইশটা পূরণ হয় নাই বা পূর্ণ হয় নাই এরকম বুঝাইলে তখন আমরা ওয়্যার ব্যবহার করব। সো এই তিনটা কেসে আমাদের ওয়্যার ব্যবহার করতে হয়। কোন প্রথমটা কি, ইমপ্রবাবল কন্ডিশন, যেটা হওয়ার কোনোদিনও সম্ভব না। দ্বিতীয়টা হচ্ছে অ্যাজ ইফ অর অ্যাজ দো, এবং তৃতীয়টা হচ্ছে যে উইশ কখনো পূর্ণ হয় নাই। এরপরে আসে আমাদের অ্যান্ড রুল। এখন দেখি প্রথমটা, যদি দুটো সিঙ্গুলার নাউন বা প্রোনাউন থাকে সেক্ষেত্রে আমাকে প্লুরাল ভার্ব ব্যবহার করতে হবে। যেমন দেখেন সালাম অ্যান্ড কামাল। সো দুইটা কি, আমার এখানে সিঙ্গুলার নাউন আছে, এই জন্য আমাদের এখানে কি বসাইতে হয়েছে, প্লুরাল ভার্ব মানে কি হ্যাভ। ওকে। এরপরে যদি সাবজেক্ট দুটো থাকে এবং দুটো সাবজেক্ট একটা সেম পার্সনকেই বোঝায়, তাহলে আমরা সিঙ্গুলার ভার্ব বুঝাবো। মানে একটা মানুষের যদি দুটো ডেজিগনেশন থাকে তাহলে সেখানে আমাদের সিঙ্গুলার ভার্ব বসে। যেমন দ্য ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর ইজ অন ট্যুর, এখানে দ্য ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর ইজ বসার কারণ হচ্ছে দুইটা ডেজিগনেশন একজন মানুষকেই বোঝাচ্ছে, ম্যাজিস্ট্রেট যে, কালেক্টরও সে। ওকে। সো এরপরে তারপরে যদি থাকে যে একটা সাবজেক্ট এবং পরের সাবজেক্টের আগে যদি দা বসে, সেকেন্ড সাবজেক্টের আগে যদি দা বসে তাহলে ভার্বটা প্লুরাল হয়। তার মানে বোঝাচ্ছে দ্য ম্যাজিস্ট্রেট অ্যান্ড দ্য কালেক্টর, এখানে দুইটা আলাদা আলাদা ব্যক্তি, দুইজন, তাই এখানে কি বসছে, আর বসছে। সো আমরা কি জানলাম, যে দুটো পদবি যদি একজনকেই বোঝায় তাহলে সিঙ্গুলার ভার্ব, আর যদি দুটো পদবি আলাদা আলাদা দুইজনকে বোঝায় তাহলে প্লুরাল ভার্ব বসে। সো এক্সেপশন কি আছে, পার্সাল সাবজেক্ট, যখন দুইটা জিনিস একত্রে একটা কাজ করে বা একটা জিনিসকেই বোঝায় তখন সেগুলোকে আমরা পার্সাল সাবজেক্ট বলি। সেই ক্ষেত্রে আমাদের সিঙ্গুলার নাউন ব্যবহার করতে হয়। যেমন পেন অ্যান্ড ইঙ্ক, এটা কি একসাথে থাকে। ব্রেড অ্যান্ড বাটার, একই রকম মানে একই খাবার হিসাবে এটাকে কাউন্ট করা হয়। স্লো অ্যান্ড স্টেডি, সো এটা কি জোড়া হিসাবে থাকে। সো এদেরকে আমরা সিঙ্গুলার নাউন দিয়ে প্রকাশ করা ট্রাই করি। আবার যদি দুটো নাউন ডিফারেন্ট হয় কিন্তু একটা সেম একটা জিনিসকেই বোঝায় তাহলেও সেখানে কি করতে হয়, আমাদের সিঙ্গুলার নাউন ব্যবহার করতে হয়। যেমন ব্রেড অ্যান্ড ওয়াটার ইজ দ্য সিম্পলেস্ট ফুড, এখানে ব্রেড অ্যান্ড ওয়াটার একত্রে একটা খাবার হিসেবে কাউন্ট হচ্ছে। ওকে। পরবর্তী যে রুলটা আছে, রুল নাম্বার 3, যদি কোনো সাবজেক্টের আগে ইচ, এভরি অর নো থাকে তাহলে সিঙ্গুলার ভার্ব বসে। যদি কোনো সাবজেক্টের আগে ইচ, এভরি অর নো বসে তাহলে সেখানে সিঙ্গুলার ভার্ব হয়। যেমন দেখেন ইচ বয় অ্যান্ড ইচ গার্ল, দেখেন ইচ আছে, রাইট, এই যে ওয়ার্ডের আগে ইচ আছে তাই এখানে বসবে কি সিঙ্গুলার ভার্ব। এখানে যাই থাকুক না কেন, যেহেতু এখানে বলছে ইচ, নো, এভরি, এর মধ্যে যে কোনো একটা থাকলে এখানে সিঙ্গুলার ভার্ব হয়। এই যে এখানে কিছু বাকি ওয়ার্ড লিখে দেওয়া আছে, এই ওয়ার্ড গুলো থাকলেও এখানে সবসময় কি আসবে, সিঙ্গুলার হবে। সো এই ওয়ার্ড গুলো আমরা মুখস্থ করে ফেলবো বা মনে রাখার চেষ্টা করব। রুল নাম্বার 4 কি দেখি,
যদি সাবজেক্ট 1 এবং সাবজেক্ট 2 এর মাঝে নো অথবা নট বসে, নো অথবা নট থাকলে ভার্বটা সাবজেক্ট 1 অনুযায়ী হয়। সাবজেক্ট 1 যদি সিঙ্গুলার হয় তাহলে আমাদের ভার্বও সিঙ্গুলার হবে, যদি সাবজেক্ট 1 প্লুরাল হয় তাহলে ভার্ব প্লুরাল হবে। যেমন সাবিনা অ্যান্ড নট হার ফ্রেন্ডস হ্যাজ ডান দিস। হ্যাজ কেন বসলো? কারণ সাবিনা হচ্ছে কি সিঙ্গুলার। ইউ অ্যান্ড নট জামান, দেখেন এখানে ইউ, এটার জন্য কি বসে সবসময়? প্লুরালে আর বসে, তাই এখানে আর বসছে। এই যে ওয়ার্ড গুলো দিয়ে দেওয়া আছে, এই ওয়ার্ড গুলো থাকলেও আমরা সবসময় কি বসাবো? সেকেন্ড ভার্ব অনুযায়ী আমাদের সাবজেক্ট, সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী আমরা ভার্বটাকে বসানোর চেষ্টা করব। যদি আমরা দেখি সামিরা অ্যাজ ওয়েল অ্যাজ হার ফ্রেন্ডস হ্যাজ ডান ওয়েল, এখানে কি প্রথম যে ভার্ব, প্রথম যে সাবজেক্টটা আছে সামিরা অ্যাজ ওয়েল অ্যাজ হার ফ্রেন্ডস, এগুলো তো প্লুরাল, কিন্তু আমাকে ধরতে হবে কোনটা? ফার্স্ট যে সাবজেক্ট আছে তাকে কাউন্ট করতে হবে। সো এখানে কি বসাইতে হবে? ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী আমাদের ভার্বের সিঙ্গুলারিটি ও প্লুরালিটি নির্ভর করবে। রুল নাম্বার 5, সেটা হচ্ছে প্লুরাল কিছু ভার্ব আছে কোথায় বসে? এই যে ওয়ার্ড গুলো বোথ, ম্যানি, সাম, ফিউ, এ নাম্বার অফ, এই সবগুলো যদি আপনি মিনিং চিন্তা করেন, সবাই কিন্তু কি একের বেশি বোঝাচ্ছে। বোথ দুই, ম্যানি অনেক, সাম কিছু, ফিউ কিছু, এ নাম্বার অফ কোনো কিছুর সংখ্যা, সবকিছুর জন্য আমাদের প্লুরাল ভার্ব বসবে। ওকে, সো এখানে একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, যদি আমাদের এ নাম্বার অফ বুঝায়, এ নাম্বার অফ থাকে তাহলে প্লুরাল ভার্ব হয়। বাট যদি দা নাম্বার অফ বুঝাইতে কোনো কিছুর সংখ্যা কতটা আছে, মেজারমেন্ট বুঝাইতে আমাদের সবসময় সিঙ্গুলার ভার্ব হয়। এই জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে। রুল নাম্বার 6টা আমরা দেখি। যদি আমাদের ইদার অর নিদার নর অথবা নট অনলি বাট অলসো, এই তিনটা জিনিস থাকে, তিনটার মধ্যে যদি একটা থাকে তাহলে ভার্ব সবসময় সাবজেক্ট টু অনুযায়ী হবে। যদি এই তিনটা ইদার অর নিদার নর নট অনলি বাট অলসো এই তিনটা যে কোনো একটা থাকে তাহলে ভার্ব সবসময় সাবজেক্ট টু এর উপরে ডিপেন্ড করে। আমরা যদি দেখি ইদার রফিক অর হিজ ফ্রেন্ডস, অর হিজ ফ্রেন্ডস, আমাদের কোনটা ধরতে হবে? সাবজেক্ট টু। সাবজেক্ট টু কি? অর হিজ ফ্রেন্ডস প্লুরাল, তার মানে আমাদের কি বসাইতে হবে? হ্যাভ। সাবজেক্ট টু অনুযায়ী ভার্ব বসাইতে হবে, সেখানে বসছে কি? হ্যাভ। ওকে, নট অনলি শি বাট অলসো হার সিস্টার্স, আমাদের কি সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ধরতে হবে হার সিস্টার্স, তাই আমাদের এখানে ব্যবহার করতে হবে কি? ওয়্যার, যেহেতু এটা প্লুরাল। 7 নাম্বার রুলটা আমরা যদি দেখি, এটা আমরা ছোটবেলায় শিখেছিলাম 3-2-1 এর রুল, রাইট? যদি আমাদের কখনো 3-2-1 থাকে মানে কি? সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, দেন ফার্স্ট পার্সন, তিনটা পার্সনকে বোঝাচ্ছে, তিনটা মানুষের কথা বলতেছে, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সন এভাবে সাজানো থাকে, তাহলে আমাদের ভার্বটা প্লুরাল হয়। ইউ সেকেন্ড পার্সন, হি থার্ড পার্সন, আই ফার্স্ট পার্সন, তা আমাদের ভার্বটা কি হবে? প্লুরাল হবে। এখন যদি এমন হয় 1-2-3, তার মানে কি ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন হয়, তাহলে আমাদের ভার্বটা হবে প্লুরাল। বাকি নিয়মে থাকলে সেখানে হবে সিঙ্গুলার। আই ফার্স্ট পারসন, ইউ সেকেন্ড পারসন, কামাল থার্ড পারসন। সো এখানে ভার্ব হবে কি? আমাদের প্লুরাল। ওকে, এরপরে যে রুলটা আছে, যদি কালেকটিভ নাউন একটা ইউনিফাইড ডিসিশন দেয়, কালেকটিভ নাউন মানে কি? বেশ কয়েকজন বা কতগুলো একসাথে, রাইট, একই রকম কাজ করে বা একই গোত্র বুঝাইতে। সো তারা যদি একটা ইউনিফাইড ডিসিশন দেয় মানে কি? একটাই একত্রিত ডিসিশন দেয়, একটা ডিসিশন দেয়, মতের কোনো মতবিরোধ না থাকে, তাহলে এখানে সিঙ্গুলার ফর্ম বসে ভার্বের। যেমন দ্য কমিটি ওয়াজ আনঅ্যানিমাস ইন ইটস ডিসিশন, এখানে কি বোঝাচ্ছে? তারা তাদের ডিসিশনে কোনো অনৈক্য ছিল না, তাদের মত সব একরকম ছিল। দ্য বোর্ড হ্যাজ ডিসাইডেড টু ইলেক্ট দেয়ার নিউ মেম্বার্স, হ্যাজ ডিসাইডেড, হ্যাজ কেন হইল? দেয়ার কেন বসলো? দেয়ার বসলো হচ্ছে যদি, কারণ এখানে তারা একটা ডিসিশন নিতে পারে নাই। যদি ডিফারেন্ট ডিসিশন হয় তাহলে সবসময় প্লুরাল হয়, এই জিনিসটা মাথায় রাখতে হবে। যদি একটা কালেকটিভ নাউন কোনো সিঙ্গুলার ডিসিশন নেয়, একটা ইউনিফাইড ডিসিশন নিতে পারে, তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। আর যদি ইউনিফাইড ডিসিশন না হয় বা ডিফারেন্ট ডিসিশন নিয়ে থাকে তাহলে ভার্ব হবে প্লুরাল। সো এখন কোন সিঙ্গুলার কালেকটিভ নাউনের পরে যদি অফ থাকে এবং তারপর যদি প্লুরাল নাউন থাকে, তাহলে ভার্বটা সবসময় সিঙ্গুলার ভার্ব হয়। কি বললাম? যদি সিঙ্গুলার কালেকটিভ নাউন হয়, যেমন এ বাঞ্চ অফ, ওকে, এ সেট অফ, এগুলা কি সিঙ্গুলার কালেকটিভ নাউন। এরপরে অফ, এ সেট, এ বাঞ্চ, এ নাম্বার, তারপরে কি প্লুরাল ফর্ম যদি থাকে তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। আমরা যদি দেখি এক্সাম্পল, এ বাঞ্চ অফ কিস প্লুরাল আছে,
বাঞ্চ অফ বুকস প্লুরাল আছে, রাইট? তাহলে আমাদের ভার্ব হবে কি? সিঙ্গুলার। তাহলে আমাদের ভার্ব হবে সিঙ্গুলার। ওকে, এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এরপরে থাকে যদি ম্যানি এ অথবা এন বসে, ম্যানি এর পরে যদি এ অথবা এন থাকে তাহলে আমাদের ভার্ব হবে সিঙ্গুলার। আর এ অথবা এন যদি ম্যানি এর আগে বসে তাহলে ভার্ব হবে প্লুরাল। ওকে, ম্যানি এর পরে এ অথবা এন থাকলে সিঙ্গুলার, ম্যানি এর পরে ম্যানি এর আগে এ অথবা এন থাকলে প্লুরাল। ম্যানি এ বুক, দেখেন ম্যানি এর পরে এ বসছে, তার মানে কি? সিঙ্গুলার। এ ম্যানি এর আগে বসছে, তার মানে কি? ভার্বের আসবে কি? প্লুরাল ফর্ম, ওয়্যার লস্ট। ওকে, এরপরে রুল নাম্বার 11, যদি কোথাও দেখা যায় যে একটা সাবজেক্ট ব্যবহার করা হয়েছে, পরবর্তীতে সেটাকে রিলেটিভ প্রোনাউন দিয়ে ব্যবহার করা হয়েছে, সেই ক্ষেত্রে প্রথম যে সাবজেক্টটা থাকে সেটা অনুযায়ী আমাদের ভার্বকে ধরতে হয়। দেখেন, ইট ইজ আই হু অ্যাম টু ব্লেম, দেখেন এই যে হু, রিলেটিভ প্রোনাউন। দিস ইজ দ্য বুক দ্যাট হ্যাজ বিন লস্ট, দ্যাট হ্যাজ, কারণ কি? দিস একটা বই, ইট ইজ, রাইট? The men who were here are my friends. So এখানে আমাদেরকে বুঝতে হবে the men plural, তাই আমাদের এখানে কি বসছে? আর বসছে। ক্লিয়ার? নেক্সট, আমাদের যদি ম্যাথমেটিক্যাল টার্মস থাকে তাহলে আমরা কি করব? এই জিনিসগুলো একদম মুখস্থ করে ফেলার মতো। যদি আমাদের ওয়েট, ডিস্টেন্স বা কোনো ধরনের মেজারমেন্ট বোঝায় তাহলে ভার্বটা সিঙ্গুলার হয়। যদি কোনো ধরনের ওয়েট, ডিস্টেন্স বা কোনো ধরনের মেজারমেন্ট বোঝায় তাহলে ভার্ব সিঙ্গুলার হয়। আর যদি এরকম হয় যে ডজন, পেয়ার, 100, 1000 এই টাইপের প্লাস নাউন বসে তাহলে সিঙ্গুলার। আমরা কি বললাম? ওই যে মেজারমেন্ট প্লাস নাউন থাকে সবসময় সিঙ্গুলার বসে। এইটা আর এটার মধ্যে একটা সুন্দর সম্পর্ক আছে। আর এরপরের রুল, আমরা যদি ফ্র্যাকশনস বুঝাই বা ভগ্নাংশ বুঝাই ওই ক্ষেত্রে আমরা কি করব? যদি আমাদের ভগ্নাংশের মধ্যে ওয়ান জিনিসটা থাকে, 1/3, 1/4, 1/5, 1/10 সবসময় সিঙ্গুলার বলবে। যদি আমাদের ওয়ান থাকে আমাদের ফ্র্যাকশনের মধ্যে তাহলে আমাদের এখানে ভার্বটা সিঙ্গুলার হয়। আর যদি ফ্র্যাকশনে যদি কোনো ওয়ান না থাকে, যেমন 2/5, 2/3, 3/4, এখানে কোনো ওয়ান নাই, তাই আমাদের কি হবে? ভার্বটা প্লুরাল হবে। এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। রুল নাম্বার 4 ম্যাথমেটিক্যাল টার্মের ক্ষেত্রে, যদি কখনো দ্য পার্সেন্টেজ অফ থাকে তাহলে আমাদেরকে সিঙ্গুলার ফর্ম ব্যবহার করতে হবে। এখানে কিন্তু পার্সেন্টেজকে বোঝাচ্ছে না, এখানে দ্য পার্সেন্টেজ অফ সামথিং। ওকে, এখানে আমাদের সিঙ্গুলার বুঝাইতে হবে। দ্য পার্সেন্টেজ অফ ফেইলিয়ার ইজ স্মল। এখানে ইজ কেন বুঝাচ্ছে? এখানে পার্সেন্টেজকে একটা সিঙ্গেল এন্টিটি বুঝাচ্ছে। পার্সেন্টেজ, ধরেন ফেলিয়ারের পার্সেন্টেজ 75%, এই জিনিসটা, এই পার্সেন্টেজ কোনো এন্টিটিকে বুঝাচ্ছে, একটা এন্টিটি হিসেবে কাজ করতেছে, তখন এটা সিঙ্গুলার থাকে। সো এরপরে যদি সাবজেক্টের পরে অ্যাপোজিশন থাকে, অ্যাপোজিশন বলতে কি বোঝায়? যে একটা ডেজিগনেশনের নাম, যেমন ইউ দ্য সান অফ মিস্টার জামান, তাহলে থাকলে আমাদেরকে কি ব্যবহার করতে হবে? আমাদের সাবজেক্ট অনুযায়ী ভার্বটাকে দিতে হবে। আর ইউ এর পরে আর বসে। আই মোহন এম আ স্টুডেন্ট অফ ক্লাস 9, এম অ্যাপোজিশন আছে। তাহের, রাইট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্য অনলি সন অফ হিজ প্যারেন্টস, এটা কি? অ্যাপোজিশন। ইজ, কারণ কি? সিঙ্গুলার, ইজ ভেরি অ্যাক্টিভ। রুল নাম্বার 13, যদি আমাদের সাবজেক্ট ইনফিনিটিভ অথবা জেরান্ড অথবা ফ্রেজ হয় তাহলে আমাদের ভার্ব হবে কি? সিঙ্গুলার। যদি আমাদের সাবজেক্ট ইনফিনিটিভ, জেরান্ড অর ফ্রেজ হয় তাহলে আমাদের সাবজেক্ট হবে সিঙ্গুলার। যেমন টু ওয়াক, ওয়াকিং, দেখেন সব জায়গায় এখানে কি বসতেছে? সিঙ্গুলার ফর্ম বসতেছে। আমাদের ইনফিনিটিভ এবং জেরান্ড যদি থাকে তাহলে আমরা সবসময় কি করব? ভার্বটা সিঙ্গুলার হবে। এরপরে দুইটা ক্লজ যদি এন্ড দিয়ে কানেক্টেড থাকে, দুইটা ক্লজ যদি এন্ড দিয়ে কানেক্টেড থাকে তাহলে আমাদের প্লুরাল ফর্ম ব্যবহার করতে হয়। যদি দুইটা ক্লজ এন্ড দিয়ে কানেক্টেড থাকে তাহলে প্লুরাল ফর্ম বসে। হোয়ার শি লিভস এন্ড হোয়ার শি ওয়ার্কস, দেখেন দুইটা ক্লজ, রাইট? এই যে একটা ক্লজ, এই যে আরেকটা ক্লজ। আমরা কি দিয়ে অ্যাড করতেছি? আর দিয়ে অ্যাড করতেছি, আর ব্যবহার করতেছি, কারণ কি এখানে দুইটা ক্লজ এন্ড দিয়ে যুক্ত আছে, তাই আমাদের ভার্বটা কি ইউজ করতে হবে? প্লুরাল ফর্ম ব্যবহার করতে হবে। সো এই যে আমরা 13-14টা রুলস শিখলাম, এই 13-14টা রুলস যদি আপনারা প্রপারলি শিখে ফেলতে পারেন তাহলে আপনাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে কখনো কোনো ধরনের প্রবলেম হবে না। সব জায়গায় আপনার 100% অ্যাকুরেসি রাখা পসিবল। এখন বেশিরভাগ খেয়াল করে দেখেন, জেনারেল রুল কিন্তু আমাদের একদম প্রথমে যেগুলো ছিল, এই যে
আমাদের নাম্বার অনুযায়ী সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কিভাবে পরিবর্তন হয়, কিন্তু বাকি যে রুলগুলো আছে সেই রুলগুলো আমাদের জেনে রাখা প্রয়োজন, যে এন্ড থাকলে কিভাবে বসাবো, নাম্বার থাকলে কিভাবে বসাবো, পার্সন যদি 2 3 1 হিসাবে থাকে অথবা 1 2 3 থাকে তাহলে আমরা কিভাবে বসাবো, এই জিনিসগুলো মাথায় রাখা প্রয়োজন। এবং এটাকে যদি প্রপারলি আপনারা ব্যবহার করতে পারেন তাহলে আপনাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কখনোই কোনো ভুল হবে না, এবং আমি আশা করব যে আপনারা সবাই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট প্রপারলি ব্যবহার করতে পারবেন। সো দিস ওয়াজ ইট ফর টুডেস লেকচার, অ্যান্ড we will see you in another video then. Allah Hafiz.